এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। নজরুল বাঙালির চিরকালের প্রাণের কবি এবং তিনি আমাদের মর্মের কবি, চিরযৌবনের পূজারী। সেই নজরুল ইসলামকে নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদের যে নবম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা রয়েছে, যার নাম ভাঙার গান। এই কবিতাটি আজকে আমরা বিশ্লেষণ করে দেখব। এই বিশ্লেষণের মাধ্যমে আমরা নজরুলকে যেমন স্মরণ করব আজকের এই পুণ্য তিথিতে, ঠিক একইভাবে আমরা ছাত্রছাত্রীদের যাতে নবম শ্রেণীর পাঠ্যক্রমের এই বিষয়টিকে আকর্ষণ করে সে বিষয়টিও আমরা লক্ষ্য করব। নজরুল বাংলার 11ই জ্যৈষ্ঠ, ইংরেজির 24শে মে তারিখ তিনি জন্মগ্রহণ করেন এবং সেই নজরুল যিনি মাত্র কয়েকটা বছর গ্রামের মক্তবে পড়ার সুযোগ পাওয়ার পর সেই মক্তবেই আবার নিজেকে শিক্ষকের আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। এর অন্যতম কারণ অল্প বয়সে পিতৃবিয়োগ এবং একটা বড় সংসারের দায় দায়িত্ব ভরণ পোষণের নেওয়ার জন্য তার প্রথাগত যে বিদ্যা চর্চা সেটা সম্ভব হয়নি। পরবর্তীকালে মাতরুন, বর্ধমান জেলার মাতরুন হাই স্কুলে আমার প্রিয় শিক্ষক তাকে পুনরায় স্কুলের গণ্ডিতে আনলেও দশম শ্রেণীর প্রি টেস্ট দেওয়ার পর তিনি প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক হিসাবে বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়ে করাচি চলে যান এবং সেখান থেকেই তার প্রথাগত যে বিদ্যা চর্চা সেটি একেবারে সমাপ্ত হয়ে যায়। এখন নজরুলের যে জীবন দর্শন বা তার যে ব্যক্তিগত জীবন, সেই বর্ধমানের আসানসোলের কাছে যে চুরুলিয়া গ্রাম এবং সেই গ্রাম থেকে এই যে উঠে আসা একটা বিরাট লড়াই, একটা সংগ্রাম বললেই চলে। আমরা সেই কবির যে ব্যক্তিগত জীবন বা তার যে উঠে আসা এসবের থেকে নবম শ্রেণীর উপযুক্তভাবে কবিতাটি সম্পর্কে আমরা বিশেষভাবে যদি আমরা পাঠদান করি। ভাঙার গান এই যে কবিতাটি, এটি নজরুল ইসলামের চতুর্থ কাব্যগ্রন্থ। মূল গ্রন্থের নামও ভাঙার গান এবং এই কবিতাটি উক্ত গ্রন্থের প্রথম কবিতার নামও ভাঙার গান। এই ভাঙার গান কবিতাটি পড়বার আগে আমাদের একটু জেনে নিতে হবে যে নজরুলের কাব্যের মূল বক্তব্য কী, তার প্রত্যেকটি কবিতার মূল বক্তব্য কী, যে বক্তব্যটি এখানেও ধরা পড়েছে। তার নজরুলকে যারা বিশ্লেষণ করেছেন, যে সমস্ত বাংলা সাহিত্যের গবেষকগণ, তারা দেখিয়েছেন নজরুল চিরবিদ্রোহী এবং তাকে বিদ্রোহী কবি এই আখ্যা দেওয়া হয়েছে এবং সেই বিদ্রোহ কী জন্য সেটা আমরা এই কবিতা প্রসঙ্গেও আমরা আলোচনা করতে পারি। যে বিষয়গুলি বর্তমান তৎকালীন সমাজে মানুষকে একেবারে কুয়োর ব্যাং করে রেখে দিয়েছিল, যাকে বলে কূপমণ্ডুক, সেই কূপমণ্ডুকতা থেকে মানুষকে উত্তরণের জন্য তার এই কাব্য রচনার প্রয়াস।
তিনি তার একটি কবিতায়, সে কবিতাটির নাম আমার কৈফিয়ত, সেই আমার কৈফিয়ত কবিতায় নজরুল নিজেকে বলেছেন যে আমি চিরকালের কবি হতে চাই না, আমি ভবিষ্যতের নবীও হতে চাই না, আমি হুজুগের কবি। এই হুজুগ বলতে কি না, বর্তমান সমস্যা। সেই বর্তমান সমস্যাগুলির মধ্যে 1 নম্বরে যদি আমরা যাই, তাহলে সেই সমস্যাটি হলো সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ, মানুষের সঙ্গে মানুষের বিভেদ, এবং বিভেদের প্রাচীর এতই ভয়ঙ্কর যে সেখানে মিলনের কোনো সম্ভাবনা নেই। 2 নম্বর হচ্ছে পরাধীনতা। ব্রিটিশ শক্তির দীর্ঘদিনের শাসন ব্যবস্থায় শুধু বাঙালি নয়, ভারতীয়রাও আজকে কুব্জ হয়ে উঠেছে। তৃতীয় যে বিষয়টি নজরুলের কাব্যে আমরা প্রধানত লক্ষ্য করি, সেটি হলো শোষণের বিরুদ্ধে তাঁর লড়াই ছিল সারা জীবনের। তাঁর লেখনী ছিল শোষণ বিরোধী। তিনি ওই আমার কৈফিয়ত কবিতায় শেষের দিকে একটি লাইনে বলেছেন, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যায় এই রক্ত লেখা। তাহলে আমাদের একটি প্রচলিত কথা আছে, পেন ইজ মাইটার দ্যান সোড, অর্থাৎ অসির থেকে মসি বড়। তিনি এই মসি যুদ্ধে কি করতে চান না, আমাদের সমাজের যে শোষণ, যে বঞ্চনা, যে অত্যাচার, তাকে তিনি স্তব্ধ করতে চান। কীরকম ধরনের সেই শোষণ? প্রথমত দেশীয় মানুষের সঙ্গে মানুষের শোষণ, অর্থাৎ যারা ধনী সম্প্রদায়, সেই ধনী সম্প্রদায় বা উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষকে সর্বদা শোষণ করে চলেছে, ধনী সম্প্রদায় মানুষকে শোষণ করে চলেছে। তৃতীয়ত সবথেকে বড় শোষণ হচ্ছে ব্রিটিশদের। ইংরেজ রাজশক্তি তারা ভারতকে শুধু শোষিত বঞ্চিত করেছে নয়, একেবারে সাধারণ মানুষের বা তাদের যে মানুষের মর্যাদা সেটুকু তারা পর্যন্ত কেড়ে নিয়েছিল। এর থেকে আমরা আরেকটি বিষয়ে লক্ষ্য করতে পারি, সেটা চতুর্থ বিষয় হতে পারে, সেটি হচ্ছে পুরুষের সঙ্গে নারীর যে পার্থক্য, সেই তিনি মূলে কুঠারাঘাত করেছেন। তাই তিনি বারবার বলেছেন, এই বিশ্বের যা কিছু সৃষ্টি পরম কল্যাণকর, অর্ধেক তার সৃজি আছে নারী, অর্ধেক তার নর। আর আরেকটি বিশেষ সমস্যা সবসময় তার চোখের মধ্যে বা তার যে মানস নেত্রে সবসময় তিনি লক্ষ্য করতেন, সেটা হচ্ছে প্রধানত জাতিবিদ্বেষ। এবং সেই জাতিবিদ্বেষের প্রধান ছিল যেটা হিন্দুর সঙ্গে মুসলমানের পার্থক্য। এবং সে বিষয়ে তার বিখ্যাত কবিতা আছে যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সুতরাং তিনি একটা সাম্যের গান, তিনি সাম্যবাদী চেতনায় দীক্ষিত হয়েছিলেন। সেই সাম্যের চেতনায় দীক্ষিত হতে গিয়ে, ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে তিনি বারবার কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। সেই কারাগারে গিয়েও তিনি কিন্তু তাঁর যে বিদ্রোহী সত্তা সেটা বিসর্জন দেননি। সেই বিদ্রোহী সত্তার যেন পূর্ণ অবয়ব ফুটে উঠেছে আমাদের এই আজকের কবিতা ভাঙার গানে। কবিতাটির কিছুটা অংশ আমি পাঠ করে শোনাচ্ছি সচেতন পাঠকদের কাছে। আর আমরা জানি নজরুলের প্রত্যেকটা কবিতার মধ্যে আছে একটা রিদম, অর্থাৎ ছন্দ। এই ছন্দটাকে অনেকে বলেছেন মার্চিং সং। মার্চিং সং কেমন? যেমন সেনাবাহিনীরা কুচকাওয়াজের সময় যেটি করে থাকে, যেটাকে আমরা স্কুলে বিশেষ করে যাদের এনসিসি যেখানে যে স্কুলে আছে তারা খুব ভালো করে লক্ষ্য করতে পারবে যে আমরা শরীরচর্চা বা ব্যায়াম করতে গিয়ে আমরা যে লেফট রাইট এই যে বিষয়টি সেটি তার কবিতার রিদমের মধ্যে থাকে। অর্থাৎ এগিয়ে চলার যে ছন্দ, সামনের দিকে এগিয়ে চলার যে মন্ত্র,
সেটা নজরুলের কবিতায় অন্তর্লীন ছন্দে যেন আমাদের মুগ্ধ করে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আমি বলছিলাম যে নজরুল বারবার কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন এবং কারাগারে গিয়ে দেখেছেন শুধু যে কারাগারের বাইরে যে অসাম্য আছে, বৈষম্য আছে তাই নয়, শোষণ আছে তাই নয়, কারাগারের মধ্যেও বৈষম্য। আর তিনি কারাগারের যে দৃশ্যটা দেখেছেন, যে কিভাবে যারা কারাগারে নিক্ষিপ্ত হয় সামান্য কারণে, সেই কারারবাসীদের জীবন কতখানি বিষময় হয়ে উঠেছিল তা তিনি নিজে প্রত্যক্ষ করেছেন। এবং তাঁর মনে হয়েছে যে এই যে কারাগারের যে লৌহ কপাট, যে কোনো কারাগারে গেলেই আমরা দেখি একটা বড় গেট, বড় বড় তার লোহার গরাদ, সেটাকে তিনি ভাঙতে চেয়েছেন। তাহলে একদিকে কবির মনে হয়েছে আমরা যারা নিচু ক্লাসে পড়ি তাদের কাছে মনে হবে যেন এই কারাগারের যে সামনের যে গেটটি সেটিকে ভাঙতে চেয়েছেন, তা নয়। আসলে তিনি ভাঙতে চেয়েছেন আমাদের সমাজের সর্বস্তরে এই রকম লোহার গরাদ তৈরি হয়েছে। এই লোহার গরাদের মাধ্যমে মানুষ হয়ে মানুষকে শোষণ, মানুষ হয়ে মানুষকে বঞ্চনা, মানুষকে মানুষ হয়ে ঘৃণা, এই যে একটা প্রতিবন্ধকতা, সেটা তিনি ভাঙতে চেয়েছেন। আর কি বলেছেন? রক্ত পূজার শিকল বেদী। এবং আমরা জানি ব্রিটিশ আমলে অগণিত বিদ্রোহী ভারতীয়কে শৃঙ্খল দিয়ে বন্ধন করে তারা নিক্ষেপ করত কারাগারে। শুধু কারাগারে নিক্ষেপ করেই তারা সন্তুষ্ট থাকতো না, প্রয়োজনে তাদের দ্বীপান্তর এবং ফাঁসি কাটে ঝোলাতে দ্বিধাবোধ করতো না। সেই শিকল, সেই কারাগারের পাষাণ বেদী, সেই গেট সব তিনি ভেঙে দিতে চান। ওরে ও তরুণ ঈশান, বাজাতর প্রলয় বিষান, ধ্বংস নিশান, অরূপ প্রাচীর প্রাচীর ভেদী। এখানে ঈশান, ঈশান মানে শিব। এই কবিতায় শুধু নয়, নজরুল তার প্রত্যেকটি কবিতাতেই বিভিন্ন দেবদেবী থেকে তিনি তাদের আহ্বান করেছেন। এবং আমরা নিশ্চয়ই জানি, এ প্রসঙ্গে আমরা বলতে পারি যে নজরুলের যে কবিতাটি প্রথম ব্রিটিশ সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেটির নাম ছিল আনন্দময়ীর আগমনে। তা সেই আনন্দময়ীর আগমনে কবিতার মতোই এখানে তিনি বলতে চেয়েছেন আনন্দময়ী মানে স্বয়ং দুর্গা। এখানে সেই দুর্গার যে পতি স্বয়ং শিবকে তিনি আহ্বান করেছেন। এই শিব আমরা ভাববো যে শিব বলতে এখানে শুধুমাত্র পৌরাণিক দেবতা নয়, এই পৌরাণিক দেবতা হলো আমাদের দেশের তরুণ যারা ছাত্র এবং যুবকের দল, তারাই পারবে এই সমাজের যে সমস্ত প্রতিবন্ধকতা আছে, মানুষের সঙ্গে মানুষের মিলনের যে বাধা আছে, সেগুলোকে ভেঙে ফেলতে পারবে। সেই জন্য তিনি তরুণ ঈশানকে রেখেছেন। আর ঈশান দেবের সঙ্গী হচ্ছে একটা বিষান, একটা বাঁশি, সেই শিঙা ফুঁকে তিনি সমস্ত মানুষকে আশ্বস্ত করতে চান যে এবারে মহাদেবের আগমন ঘটেছে। আর মহাদেব মানেই তো তার দুটো রূপ, একদিকে তার শান্ত রূপ, আর অপরদিকে তিনি নটরাজ ভৈরব। যখন তিনি সংহার মূর্তি ধারণ করেন, সেই সংহার মূর্তির তিনি আবাহন করেছেন। গাজনের বাজনা বাজা, কে মালিক কেসে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পাই যে হাসি, ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী, শিখা এহীন তথ্য কেড়ে। অর্থাৎ যখন স্বয়ং শিব মর্তে আগমন করেন বা পুরাণে কখনো আগমন করেছেন, তখনই তিনি একটি প্রলয় তৈরি করেছেন। এবং সেই প্রলয়ের ফলে সমস্ত যে বৈষম্য, সমস্ত যে অসাম্য, তার সাম্যে পরিণত হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হবে যেন তিনি ধ্বংসের দেবতাকে ডেকেছেন, তা নয়। ধ্বংসের মাঝেও সৃষ্টির যে বীজ লুকিয়ে আছে, তা এই কবিতাতেও আমরা খুঁজে পাই। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা, গারদগুলা
জোরসে ধরে হ্যাঁচকা টানে। একবার বললেন তিনি মহাদেবকে ডাকলেন, একবার ঈশানকে ডাকলেন, এখন এবার ভোলানাথকে ডেকেছেন। আমরা জানি শিবের 108 নাম আছে, তার মধ্যে এক একটি নামের এক একটি অর্থ, এক একভাবে মহাদেব তিনি আবির্ভূত হন এবং তিনি তার যে রূপ প্রকটিত করেন। এবার ভোলানাথ যিনি সব ভুলে যান, তিনি তার নিজের যে অসন বসন, তাঁর নিজের যে সুখ স্বাচ্ছন্দ্য, এরা তিনি বোঝেন না। তাই ভারতের যারা ইংরেজ বিরোধী বিপ্লবী, তারা নিজেদের ভালোর কথা বোঝে না। তারা চায় ভারত মায়ের পরাধীনতার শৃঙ্খল মোচন করা। সেই পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য আজকের এই কবিতায় নজরুল ইসলাম দেশের যুব ছাত্র দলকে যেন আহ্বান করছেন ভোলানাথ বলে। মার হাঁক হৈদুরি হাঁক, কাঁদে নে দুন্ধুবি ঢাক, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। তাহলে কবির মতে এই যে দেশের যুব সম্প্রদায়, যারা দেশের শুধু ব্রিটিশদের বিরুদ্ধেই লড়াই করবেন তাই নয়, সমস্ত অসাম্যের বিরুদ্ধে তারা লড়াই করবে। আর এই লড়াই করতে গেলে তাদের জীবনের প্রতি মোহ মায়া এসব ত্যাগ করতে হবে। সেই ডাক তিনি দিয়েছেন। যেমন নটরাজ, ভৈরব, ভোলানাথ, ঈশান, মহাদেব যাই বলি না কেন, তিনি যেমন আবির্ভূত হন, তখন তিনি কি করেন না, যত রকমের পুরনো কাঠামো আছে, যত রকমের পুরনো অন্ধবিশ্বাস আছে, পুরনো পাপ আছে, তাকে তিনি নস্যাৎ করে দিয়ে নূতনের আগমন ঘটান। আছে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি, দেরের দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল ওপারি। তাহলে এই যে বন্দিশালা, যাকে আমরা এতক্ষণ কারাগার বলেছিলাম, সেই কারাগারের সমস্ত কিছু ভেঙে দেবে শুধু নয়, সেখানে আগুন জ্বালিয়ে দিতে বলেছেন। সেই আগুনে সমস্ত পুড়ে ছাই হয়ে যাবে। কী ধরনের জিনিসগুলো ছাই হবে? অর্থাৎ আমাদের যে সমস্ত কুসংস্কার, আমাদের যত মানুষের মধ্যে ভেদাভেদ, আমাদের যত বৈষম্য, সেগুলিকে তিনি উবড়ে ফেলে দিতে বলেছেন, কখনো পুড়িয়ে ফেলতে বলেছেন, কখনো ভেঙে ফেলতে বলেছেন। আসলে তাঁর যে মনের যে মণিকোঠায়, অর্থাৎ তাঁর যিনি নয়নের মণি, নজরুল ইসলামের যিনি নয়নের মণি, তিনি হচ্ছেন, তারা হচ্ছেন যুবশক্তি, তারাই হচ্ছে দেশের চালিকা শক্তি। সেই চালিকা শক্তিকে তিনি কখনো কাণ্ডারি বলেছেন, কখনো তিনি বলেছেন ছাত্রদল বলেছেন। যেমন ছাত্রদলের গান কবিতাতে তিনি বলেছেন, মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর। আর খুবই ইম্পর্টেন্ট, সেটি হলো কাণ্ডারি হুঁশিয়ার। সেই কাণ্ডারি হুঁশিয়ার কবিতায় প্রথম দুটো লাইন এ প্রসঙ্গে খুবই উল্লেখযোগ্য, যে দুর্গম গিরিকান্তর মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তাই সেই কাণ্ডারি কারা? দেশের তরুণ ছাত্রদল, যারা নিজের কথা ভাবে না, যারা দেশ মাতৃকার কথা ভাবে, দেশের অগণিত মানুষের কথা ভাবে, যারা বিভিন্নভাবে আজকে ঘৃণিত, অবহেলিত, পীড়িত, শোষিত, তাদের যেন মুক্তিদাতা এই দেশের যুবশক্তি, তারা এই দেশের চালিকা শক্তি। এবং ওই যে কাণ্ডারি হুঁশিয়ার কবিতার যে শেষের কয়েকটি লাইন আমাদের সবসময় নজরুলকে আলোচনা করলেই আমাদের মনে পড়ে যায়, সেটা হচ্ছে, কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেতা ক্লাইভের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, আর উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। এই যে যুবশক্তির প্রতি তার যে এই যে ভরসা, সেই ভরসা ভাঙার গান কবিতার মধ্যেও বারবার লক্ষ্য করা যায়। তিনি সেই মহাশক্তিকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। সেই মহাশক্তি এসে ভারতের তথা বাংলার তথা সমগ্র মানুষের মনের মধ্যে যে ভেদ বুদ্ধি আছে, তাকে তিনি নাশ করতে চান এবং দেশকে
স্বাধীন দেখতে চান, দেশের মানুষকে স্বাধীন করতে চান, দেশের মানুষকে মুক্ত করতে চান, মুক্ত চিন্তা এবং মুক্ত দেশ, এই ছিল নজরুলের চির বাঞ্ছিত বিষয়, যে মুক্তির জন্য তিনি বারবার কলম ধরেছেন এবং সেই কলমের মাধ্যমে তিনি শুধু ব্রিটিশ শক্তিকে যে তার যে ভিত নড়িয়ে দিয়েছেন তাই নয়, বাঙালি জাতির এবং ভারতীয়দের যে স্থবিরত্ব, সেই স্থবিরত্বের ভিতকেও নড়িয়ে দিয়েছেন। কূপমণ্ডপতে নয়, একেবারে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সুখ দুঃখ কষ্টকে অনুভব করতে হবে। এবং এজন্যই রবীন্দ্রনাথ তিনি যে কবিতাটি বলেছেন, তাঁর যে সে কবিতার লাইনটি এ প্রসঙ্গে খুবই উল্লেখযোগ্য, সেটি হলো, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। নজরুল ছিল মাটির কাছাকাছি কবি, অর্থাৎ মানুষের সঙ্গে যে যোগ, সেই যোগটা কিন্তু তাঁর বাল্যকাল থেকে শেষ পর্যন্ত ছিল। তিনি নানা ঘাতে প্রতিঘাতে তিনি যখন উঠেছেন এবং সেই প্রতিঘাতের মধ্যে তিনি দেখেছেন হাজার হাজার মানুষ তাদের যে দুঃখ দুর্দশা কষ্ট, তাকে তিনি লাঘবের জন্য তিনি কলম ধরেছেন। তিনি কখনো শৌখিন মজদুরি করতে আসেননি, তিনি সবসময় চেয়েছেন যে দেশের মানুষের স্বাধীনতা, এবং সে স্বাধীনতা শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, তা হবে অর্থনৈতিক স্বাধীনতা, তা হবে সামাজিক স্বাধীনতা। এ প্রসঙ্গে আমরা আরেকটি বিষয়ের উল্লেখ করতে পারি, নজরুলের এই যে প্রচেষ্টা, নজরুলের এই যে অগ্রগতি, সেই অগ্রগতিকে স্বীকৃতি দিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ। দুটি বিষয় আমি এখানে উল্লেখ করব, যে নজরুলকে তার একটি নাটক তিনি উপহার করেছেন, মানে তিনি গ্রন্থে তাকে উৎসর্গ করেছেন, সেই নাটকটির নাম বসন্ত। এছাড়াও তিনি যখন কারারুদ্ধ ছিলেন এবং কারারুদ্ধ অবস্থায় তিনি দীর্ঘদিন অনশন চালিয়েছিলেন, এবং সেই অনশন চলাকালীন রবীন্দ্রনাথ মংপু থেকে টেলিগ্রামের মাধ্যমে নজরুলকে লিখেছিলেন, সে কথাটি এ প্রসঙ্গেও উল্লেখ করা দরকার। তিনি লিখেছিলেন, গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক বিকজ আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। সুতরাং শুধু যে রবীন্দ্রনাথ তাই নয়, সব আরও বহু মানুষ আছেন সেই সময়কালের যারা নজরুল ছাড়া চোখে অন্ধকার দেখত। তাদের মধ্যে দুজনের নাম আরও আমাকে এই প্রসঙ্গে উল্লেখ করতে হবে। একজনের নাম ডিএল রায় এবং পরবর্তীকালে ডিএল রায়ের ছেলে দিলীপ রায়। এছাড়াও স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র। যখন কোনো রকমের স্বদেশিক কোনো আলোচনা, কোনো সভা সমিতি এসব হতো, নজরুল সেখানে উপস্থিত থাকতো এবং সেখানে চাঁদের হাট বসত। সর্বোপরি নজরুলের মানুষের সঙ্গে মানুষের এই যে মিলন, এই যে সমস্ত যে আমাদের মধ্যে যে বাধা, সেগুলোকে ত্যাগ করে সমস্ত মানুষের যে মহামিলন, সেক্ষেত্রে তাঁর কিন্তু অবদান অনস্বীকার্য। সুতরাং আমরা এই নবম শ্রেণীর ভাঙার গান, এই কবিতা প্রসঙ্গটি আজকে যেভাবে আমরা আলোচনা করছি, এই একটি কবিতা দিয়েই তাঁর যেন সমস্ত কাব্য বিষয়কেই তুলে ধরা যায়। তাঁর যে উদ্দেশ্য, কবিতা রচনার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যে তিনি কখনো মহাকবি হবেন এই উদ্দেশ্যের জন্য নয়, সেই মহাকবি হয়ে তিনি চিরকালের কবি হবেন, সবাই তাকে স্মরণ করবে এরকম নয়। তিনি সবসময় চেয়েছেন যে মাটির কাছাকাছি কবি হবেন এবং সেই মাটি হবে স্বাধীন ভারতের মাটি। সুতরাং আমরা আজকের এই পুণ্যতিথিতে কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিনের প্রণাম জানিয়ে, শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমরা আজকের এই আলোচনা শেষ করছি। এবং এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হবে সেগুলি আমরা এরকমভাবে আমরা করতে পারি যে ভাঙার গান এটির মূল গ্রন্থের নাম কি, বিষাণ শব্দের অর্থ কী, হৈদুরি শব্দটির অর্থ কী। এছাড়াও আমরা যে লাইনগুলি খুবই বিশেষত্বপূর্ণ, যেগুলিকে আমরা বলতে পারি যে এই লাইনগুলোর ওপরেই সাধারণত প্রশ্ন এসে থাকে, সেইগুলোও আমরা এ প্রসঙ্গে তুলে ধরতে পারি। যেমন
যেমন হচ্ছে এই যে এটা যে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করের লোপাট, প্রথম দুটি লাইন, এই দুটি লাইন খুবই উল্লেখযোগ্য। এখান থেকে প্রশ্ন হতে পারে যে বক্তাকে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এবং এই যে লোহার কপাট বলতে আক্ষরিক অর্থে কী বলা হয়েছে এবং এর অন্তর্নিহিত অর্থ কী, এভাবে একটা প্রশ্ন হতে পারে। আবার এরকম প্রশ্ন হতে পারে যে এই যে প্রশ্নটা যে এখানে ওরে ও পাগলা ভোলা দেরে দে পোলয় দোলা গারদগুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে, তাহলে এখানে ভোলাকে তাকে ডেকেছেন কেন এবং গারদগুলা বলতে কী বোঝানো হয়েছে, এ প্রসঙ্গে তার যে অন্তর্নিহিত অর্থ সেটা তুলে ধরা যেতে পারে, অর্থাৎ এখান থেকেও বড় প্রশ্ন হতে পারে। এছাড়াও একটি বিখ্যাত লাইন হচ্ছে যে এই লাইনটি আমরা সবসময় উল্লেখ করব, ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান। তাহলে তরুণ ঈশানকে, ঈশান শব্দের অর্থ কী, আর বাজা তোর প্রলয় বিষান, প্রলয় কি, প্রলয় মানে হচ্ছে যখন পৃথিবীতে সমস্ত জীবজন্তু আর কিছু থাকবে না, গাছপালা থাকবে না, সব জলময় বা সূর্যের রশ্মিতে সবই হয়তো তরলে পরিণত হবে, অর্থাৎ যখন প্রাণের কোনো অস্তিত্ব থাকবে না, সেই পৌরাণিক যে বিষয় প্রলয়, এবং প্রলয়কালে কীভাবে স্বয়ং মহাদেব সেই প্রলয়ের দেবতা তাকে ডাকা হয়েছে, অর্থাৎ বর্তমান সমাজের সমস্ত যে অসাম্য তাকে দূর করার জন্য প্রলয় এর তিনি কথা বলেছেন এবং প্রলয়ের সঙ্গে মহাদেবের সম্পর্ক একবার অঙ্গাঙ্গি জড়িত, সুতরাং এইভাবে আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা যদি বলি নিহিতার্থে এই যে কাকে বলা হয়েছে যে ঈশান, ঈশান বলতে দেশের যুব শক্তিকে বলা হয়েছে এবং তাদের কাজ কি হবে এ সম্পর্কে। এবং সর্বোপরি এই কবিতা থেকে একটি বড় প্রশ্ন এরকম হতে পারে যে ভাঙার গান কবিতায় কবি কি কোন কোন বিষয়কে ভেঙে ফেলতে বলেছেন, এবং আমরা এবং তার একটা, এটা তো 2 নম্বর প্রশ্ন থাকলো, এবং তারপরে যে 3 নম্বর প্রশ্ন, তার মোট 5 নম্বরের প্রশ্নটা তৈরি করতে গেলে এখানে বলা যাবে তিনি কি শুধু ভাঙার কথাই বলেছেন নাকি গড়ার, এর মধ্যে কোনো গড়ার কথাও রয়েছে, অর্থাৎ শুধু কি ধ্বংস নাকি সৃষ্টির কথাও বলা হয়েছে, এইভাবে 5 নম্বর প্রশ্ন করতে পারি। সুতরাং আমরা এই প্রশ্নগুলিকে নিয়ে আমরা পরবর্তীকালে আবার যদি সুযোগ পাওয়া যায় বিস্তৃতভাবে আলোচনা করব। আমরা আজ এই পর্যন্ত থাক, সকলে ভালো থাকবে।